সুমার গল্পের আসরে সবাইকে স্বাগত। আজ পড়ব সুবোধ ঘোষের লেখা উপন্যাস সুজাতা, তার দ্বিতীয় পর্ব। প্রথম পর্বটি যারা শোনোনি তারা অবশ্যই আমার আগের ভিডিও থেকে শুনে নিও। অবশ্য আমি সংক্ষেপে গল্পটি একটু বলে দিচ্ছি। চারুবালা ও উপেন কুলি লাইন থেকে নিচু জাতের একটি কন্যাকে তাদের সংসারে আশ্রয় দেয়, কিন্তু ক্রমশ তারা সেই শিশুর সঙ্গে এক অদ্ভুত মায়ার সম্পর্কে জড়িয়ে পড়ে। তাদের নিজের সন্তান রমার সঙ্গে তারা ক্রমশ তার দূরত্ব সৃষ্টি করতে চায়, কিন্তু পেরে ওঠে না। শেষ পর্যন্ত তাদের কি হলো জানতে হলে আজকের গল্পটা শুনতে হবে। শুরু করছি উপন্যাসের দ্বিতীয় পর্ব। অম্বি নামে ওই 5 বছর বয়সের একটা ভিন্ন রক্তের মেয়ে যেন নিজের মনের অহংকারেই রমার সঙ্গে সমান তাল রেখে এই বাড়ির স্নেহের আঙিনায় ছুটোছুটি করার শক্তি পেয়ে যাচ্ছে। কিন্তু বাধা দিতে হবে, বাধা দিচ্ছেও উপেন আর চারুবালা। বেশ ভেবে চিনতে আর ইচ্ছা করে নির্মম হবার চেষ্টা করছে। রমা আর অম্বির মধ্যে আরও শক্ত পাথরের প্রাচীর তৈরি করতে হবে, যেন বুঝতে পারে অম্বি আপ্পি আর আম্মির গা ঘেঁষে থাকবার অধিকার অম্বির নেই। রমা যা, অম্বি তা নয়। এখন থেকেই ওইটুকু মেয়েকে ওর জীবনের এই কঠোর সত্য বুঝিয়ে দিতে হবে, নইলে সমস্যা বাড়বে। এরই মধ্যে অনেক খোঁজাখুঁজির পর আপিসের দারোয়ানের সাহায্যে এক পাত্রের সন্ধান পেল উপেন। রেলের কুলি সর্দারের এক ভাইয়ের ছেলের সঙ্গে বিয়ে দিতে পারা যায় অম্বির। পাত্রের বাপের কিছু ক্ষেতখামার আছে, ছোট জাত। পাত্রের খুড়ো সেই কুলি সর্দারই এসে একদিন উপেনের বাড়ির বারান্দায় উঠল। কিন্তু সেই রকম ঘটনা ঘটে গেল আবার। চারুবালা ব্যাপার দেখে কিছুক্ষণ গম্ভীর হয়ে রইল। তারপরেই চেঁচিয়ে ওঠে চারু, দূর করো যত সব আপদ। হঠাৎ বিরক্ত হয়ে চেঁচিয়ে ওঠে উপেন। বেচারা কুলি সর্দারকেই ধমক দেয়, যাও যাও যাও। মুখ ভার করে চুপ করে বসে রইল চারুবালা। যেন দুর্বোধ্য একটা বেদনা বুকের ভিতর থেকে ঠেলে উঠছে এবং নিজেরই অদৃষ্টের বিড়ম্বনার দিকে তাকিয়ে ছলছল করে উঠছে তার চোখ। সান্ত্বনার ভঙ্গিতে চারুবালার হাত ধরে উপেন। অকারণে আমার ওপর রাগ করো না লক্ষ্মীটি। জানালার কাছে ভেসে ওঠে একজোড়া কৌতূহলী হাসি হাসি শিশু মুখ। রমা আর অম্বি অবাক হয়ে তাকিয়ে থাকে, কি যেন শোনে আর কি যেন ভাবে। তারপরেই জানলা থেকে নেমে চলে যায়। উপেন বলে, এখন বুঝতে পারছি এভাবে কিছুই হবে না। চারু বলে, কি? উপেন বলেন, বাজে লোকের হাতে মেয়েটাকে দিতে পারা যাবে না। আমিও পারবো না, তুমিও পারবে না। চেঁচিয়ে ওঠে চারু, তাহলে মেয়েটা কি বাড়ির মেয়ের মতোই হয়ে উঠবে নাকি? না, তা বলছি না। বলছি যদি ভালো একটা অনাথ আশ্রমে ওকে দিয়ে দেওয়া যায় তাহলে। তাহলে কি? তাহলে আমাদেরও মনে দুঃখ থাকবে না যে মেয়েটার ওপর অন্যায় করা হলো। কারণ ভালো অনাথ আশ্রমে থাকলে মেয়েটা লেখাপড়া শিখে ভবিষ্যতে একটা ভালো মানুষের সংসার পেয়েই যাবে। আছে এরকম আশ্রম? আছে নিশ্চয়ই, খোঁজ নিতে হবে। আশ্রম খুঁজতে আবার কতদিন লাগবে কে জানে। না, আর দেরি করলে চলবে না। মেয়েটা এরই মধ্যে অনেক ঝঞ্ঝাট সৃষ্টি করতে শুরু করে দিয়েছে। কি করেছে? আয় আয় বলে, দিনরাত রমার সঙ্গে হিংসি করছে। রমাকে মারধরও করে অম্বি। রমাও তো অম্বিকে মারে, কিন্তু রমা তো কোনো সমস্যা নয়। রমার ওপর আমাদের যতই মায়া বাড়ুক আর আমাদের ওপর রমার যতই মায়া বাড়ুক না কেন, তাতে তো কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে না। কিন্তু অম্বি যদি আমাদের দুজনকে আপনজন ভেবে বসেছে, তোমারই জন্য এসব কাণ্ড হচ্ছে। রাগ করে উপেন, আমাকে দোষ দিও না, তোমার চেয়ে অনেক বেশি শক্ত মন আমার। আমি আজ পর্যন্ত একটা পুতুলও অম্বির জন্য কিনে আনিনি। তুমি স্টাইল করে ওর জামার ছাঁট ছেটেছ আর সেলাই করেছ। হেসে ফেলে চারুবালা, তুমি যত পুতুল রমাকে এনে দিয়েছ
অম্বি সবই কেড়ে নিয়েছে। হ্যাঁ, কোন সাহসে কারে? ভগবান জানেন। দূরের দিকে তাকিয়ে দেখতে পায় উপেন আর চারুবালা আয়া একটা নতুন ডল রমার হাতে তুলে দিচ্ছে। অম্বি বাধা দিয়ে চেঁচিয়ে আয়ার উপর উপদ্রব করছে। উপেন রাগ করে অম্বির হাত থেকে ডল কাড়বার জন্য যেন একটা প্রতিজ্ঞা নিয়ে ঘর থেকে ছুটে বের হয়ে যায়। চারুও সঙ্গে সঙ্গে উপেনের পিছনে হন্তদন্ত হয়ে হেঁটে আসতে থাকে। চারু বারবার বাধা দেয়। এটা আবার কীরকম পাগলামি করছো তুমি? না, আমার কাছে ওসব আবদার নেই, আমি শক্ত মানুষ, তুমিই লাই দিয়ে দিয়ে সমস্যা বাড়িয়েছ। চারুবালা মুখ টিপে হাসে। ইস! থামতে হয় উপেনকে। চারুই উপেনের হাত ধরে উপেনকে থামতে বাধ্য করে। ছেলে মানুষ এরকম ঝগড়া খেলা খেলেই থাকে, কিন্তু তুমি তার জন্য সত্যিই মাথা খারাপ করছো কেন? উপেনের রাগটা হঠাৎ অপ্রস্তুত হয় এবং চারুর দিকে ভ্রুকুটি করে বলে, না, মোটেই খেলা নয়, অম্বির মনে মতলব আছে। চারু হাসে। বেশ তো, ওইটুকু একটা মেয়ে না হয় একটু মতলবের খেলায় খেললো। উপেন বলে, ওই দেখো আবার কেমন ঝগড়া শুরু করেছে অম্বি। একটু দূরে দাঁড়িয়ে দেখতে থাকে চারু আর উপেন। সত্যি আবার চেঁচাতে শুরু করেছে অম্বি। আমার ডল কই আয়া, আমার ডল? অম্বি বলে, আমার ডল কই? আয়া বলে, তোমার ডল নেই। অম্বি বলে, ইস! সঙ্গে সঙ্গে রমার হাত থেকে ডল কেড়ে নেয় অম্বি। রমা কারবার চেষ্টা করতেই রমাকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। মুখ ভার করে বসে থাকে রমা। আরই করে, তোমার সঙ্গে খেলবো না। অম্বি ধীরে ধীরে এগিয়ে এসে রমার একটা হাত ধরে অনুরোধ করে, আমার ওপর অকারণে রাগ করো না লক্ষ্মীটি। চারুবালার বিদ্রুপই সত্য হয়ে উঠল। অম্বির মুখের মান ভাঙানো কথাগুলি শুনতে পেয়ে চমকে ওঠে উপেন। তারপর অপ্রস্তুতভাবে হাসতে হাসতে চলে যায়। কিন্তু এই ধরনের ক্ষণিক মধুরতার দৃশ্য দেখে খুশি হয়েও পরমুহূর্তে উদ্বিগ্নভাবে ভাবতে থাকে উপেন আর চারুবালা। অম্বি যেন ধীরে ধীরে একটা ছলনা বিস্তার করছে। সাবধান হতে হবে, অম্বিরই কল্যাণের জন্য, আর নিজেদের জীবনকে একটা ভুল মায়ার জাল থেকে বাঁচাবার জন্য। রমার জন্য মাস্টার ঠিক করা হয়েছিল। পড়াতে এলো মাস্টার। রমার দেখা দেখি অম্বিও একটা বই নিয়ে মাস্টারের কাছে এসে বসে। আয়া এসে সরিয়ে নিয়ে যাবার চেষ্টা করতেই বিদ্রোহ করে অম্বি। চেঁচিয়ে আয়াকে খিঁচিয়ে একটা অস্বস্তিকর দৃশ্য সৃষ্টি করে। মাস্টার অবাক হয়। উপেন এসে বলে, থাকুক থাকুক। চারুবালা অনুযোগ করে, থাকুক তো বললে, কিন্তু আর কতদিন? যতদিন অনাথ আশ্রমে না যায় ততদিন এসব সহ্য করতেই হবে। সহ্য করতে হলো আরও একটা দুঃসহ ঘটনা। প্রতিদিনের মতো খাবার ঘরের টেবিলের কাছে বসে আদরের সুরে ডাক দিল উপেন, রমা, রমা। সেই মুহূর্তে ছুটে আসে রমা। একটা পুডিং ভেঙে চামচে দিয়ে রমাকে খাইয়ে দেয় উপেন। চারুবালার সামনে দাঁড়িয়ে হেসে হেসে সে দৃশ্য দেখে। রমার নানা রকমের দুষ্টুমির কথা আলোচনা করে স্বামী স্ত্রী। উপেন হাসতে হাসতে বলে, এরই মধ্যে একটা মুখটা একেবারে তোমার মুখের মতো হয়ে উঠেছে, দেখা মাত্র যে কেউ বলে দেবে তোমার মেয়ে। কিন্তু মিসেস চক্রবর্তী যে বললেন তোমার মুখের আদল পেয়েছে, আমি তো ওরকম কিছুই দেখতে পাচ্ছি না। চারু রাগ করে, এ আবার কেমন কথা? আরে আমার নিজের মুখটা তো দেখতে পাচ্ছি না যে মিলিয়ে দেখব। অকস্মাৎ দুজনেই চমকে ওঠে। নিকটেই যেন একটা শিশুকণ্ঠের কান্না ভরা চিৎকার ছটফট করছে। হ্যাঁ, অম্বিরই চিৎকার। খোলা দরজা দিয়ে দেখা যায় অম্বিকে শক্ত করে ধরে রয়েছে আয়া। অম্বি দেখতে পেয়েছে উপেন চামচ দিয়ে পুডিং খাইয়ে দিচ্ছে রমাকে। ছটফট করছে অম্বি। 5 বছরের একটা পরের মেয়ে উপেনের হাত থেকে আদুরে পুডিং খাবার জন্য লুব্ধ হয়ে ছটফট করছে। আয়াকে চর ঘুষি মেরে ব্যতিব্যস্ত করছে অম্বি। আয়া শেষে হার মেরে আর রাগ করে অম্বির হাত ছেড়েই দেয়। যা, আর সহ্য করতে পারে না। এক দৌড়ে ছুটে এসে অম্বি উপেনের খাবার টেবিলের কাছে দাঁড়ায়। পুডিংয়ের দিকে তাকিয়ে ছোট্ট একটি লুব্ধ মুখের ঠোঁট কাঁপতে থাকে।
উপেনের হাত থরথর করে কাঁপতে থাকে। ছোট্ট একটা মেয়ের সামান্য একটা লুব্ধ দৃষ্টির দাবি, কিন্তু কি প্রচণ্ড এই দাবির শক্তি! চারুর মুখের দিকে বারবার ফ্যাল ফ্যাল করে তাকায় উপেন। চারু মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। অম্বি বলে, আমার পুডিং আপ্পি। বিষণ্ণ করুণ হয়ে ওঠে উপেনের মুখ। ধীরে ধীরে চামচ তোলে। পুডিং ভাঙে উপেন। দ্বিধাগ্রস্ত হাতটা কাঁপতে থাকে। একবার চামচ নামিয়ে তোয়ালে দিয়ে হাত মোছে উপেন। তারপর অন্যমনস্কভাবে মেঝের দিকে তাকিয়ে থাকে। অম্বি ডাকে, আমার পুডিং আপ্পি। চামচ তুলে অম্বির মুখের পুডিং তুলে দেয় উপেন। চমকে ওঠে চারুবালা। চলে যায় অম্বি, চলে যায় রমা। সেই চামচ দিয়ে নিজের খাবার খেতে যাচ্ছিল উপেন। চারু উত্তপ্ত স্বরে বাধা দেয়, ও চামচ রেখে দাও। উপেন শক্ত কণ্ঠস্বরে প্রশ্ন করে, কেন? জবাব দেয় না চারু। উপেন চেঁচিয়ে ওঠে, বলো, তুমি আপত্তি করছো কেন? চারু নিরুত্তর। উপেন বলে, ছোট জাতের মেয়ে চামচে মুখ দিয়েছে বলে চামচ অশুদ্ধ হয়েছে, এই তো? খানিকটা গোবর খেয়ে ফেললেই শুদ্ধ হতে পারা যাবে। তবে এত ভয় কিসের? উত্তর দেয় না চারু। উপেন বলে, বলো, কিসের ভয়? জাতের ভয় না মায়ার ভয়? চারু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ভয়ে ভয়ে বলে, মায়ার ভয়। কেন? ভুল করছো তুমি। দুদিনের জন্য একটা পরের মেয়ে ঘরে রয়েছে, এই মাত্র। তাকে নিয়ে এত আদরের বাড়াবাড়ি কেন? তুমি করছো না? না, আমি তোমার চেয়ে ঢের শক্ত, ঢের সাবধান। ও। চামচটাকে সশব্দে দূরে ছুঁড়ে দিয়ে অন্য একটা চামচ হাতে তুলে নেয় উপেন। তাড়াতাড়ি খেতে থাকে, কিন্তু খাওয়া সমাপ্ত করে না। হঠাৎ খাবার ছেড়ে হাত ধুয়ে উঠে যায়। সেদিন ছিল রমার জন্মদিন। অম্বিও বায়না ধরল, আমিও ঠিক রমার মতো ফুলের মালা গলায় দিয়ে চন্দনের টিপ পরে আম্মির কোলে বসে পায়েস খাবো। চারুবালা বলে, না। চারুবালার আঁচল ধরে ঘুরঘুর করতে থাকে অম্বি। নাকি কান্নার সুরে সেই একই আবদার, আমার জন্মদিন চাই। চারুবালা চেঁচিয়ে আয়াকে ডাক দিয়ে বলে, ওকে নিয়ে যাও আমার কাছ থেকে। অম্বিকে সরিয়ে নিয়ে গিয়ে অন্য একটা ঘরে বন্ধ করে রাখে আয়া। চিৎকার শোনা যায়। ঘরের দরজায় লাথি মেরে সেই প্রচণ্ড আবদার একটানা এক সুরে ধ্বনিত হয়ে চলেছে, আমার জন্মদিন, আমার জন্মদিন, আম্মি, আমার জন্মদিন। ঘরের ভিতর ছটফট করে আর রাগ করে ঘুরতে থাকে উপেন, যেন একটা ধিক্কার দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে, জন্মদিন, সেদিন কোন সর্বনেশে তারা ছিল আকাশে। অন্য ঘরে চুপ করে বসে শুনতে থাকে চারুবালা। অম্বির চিৎকার। তারপর চোখ মোছে। তারপরে ক্ষুব্ধভাবে উপেনের কাছে এসে বলে, আমি জব্দ হলে খুশি হবে তো? এসো, দেখে খুশি হয়ে যাও। এগিয়ে যেয়ে ঘরের বন্ধ কপাট খুলে অম্বিকে হিড় হিড় করে টেনে আনে চারুবালা। মালা পরিয়ে দেয়, চন্দনও পরিয়ে দেয়। গম্ভীর মুখে যেন বিনা আগ্রহের একটা কলের মতো কাজ করে যায়। কোলের উপর অম্বিকে বসিয়ে পায়েস খাইয়ে দেয়। হেসে ওঠে অম্বির জলে ভেজা চোখ। শেষ হয় অম্বির জন্মদিনের অনুষ্ঠান। অম্বিকে কোল থেকে নামিয়ে সেরকমই গম্ভীর মুখে কলের মতো ধীরে ধীরে ঘরের ভিতর ঢুকে বিছানার ওপর লুটিয়ে শুয়ে পড়ে চারুবালা। শ্যামবাজারের পিসিমার চিঠি মাঝে মাঝে আসে। পিসিমার চিঠিতে 3টি বিষয়ের উল্লেখ থাকে। একটি হলো বিষয় সম্পত্তি সম্পর্কে, কীরকম জমালে উপেন, আর কবে বাড়ি করছে উপেন। আরেকটি হলো রমার বিয়ের সম্বন্ধে ভবিষ্যতের একটা আগ্রহের কথা, আর একটা বিক্ষোভের কথা, সেই অজাত মেয়েটা এখনও বাড়িতে আছে কেন। সমাজের ভয় দেখিয়ে সাবধান করে দিয়েছেন পিসিমা, ভুল করলে রমার বিয়ে নিয়েই ভবিষ্যতে মুশকিলে পড়তে হবে। বুঝিলাম তোমরা সেই অন্তজা মেয়েটাকে ঘরে পুষিয়া রাখিয়াছ, এখন না হয় পাহাড়ে জঙ্গলে ঘুরিয়া বেড়াইতেছ, কিন্তু একদিন দেশের দিকে ফিরিয়া আসিয়া সমাজের মধ্যে থাকিতে হইবে। বোধহয় বুঝিতে পারিতেছ না যে অজাত কুজাতের ওই মেয়ে ঘরে থাকিলে সমাজে তোমাদের যে নিন্দা রটিবে।
তাহার ফলে রমার জন্য সদ্বংশীয় পাত্র সংগ্রহ সেটাও অসম্ভব হইবে। পিসিমার উপদেশগুলি যেন নিষ্ঠুর সত্যের মতো চিন্তিত করে তোলে চারুবালাকে। চারুবালার কাছে এসে দাঁড়ায় উপেন, সান্ত্বনার সুরে আর শান্তভাবে বলতে থাকে, ভুল যদি বলো তবে আমার ভুল, তোমার ভুল, আর অম্বি নামে ওই এতটুকু একটা মেয়েরও ভুল। আমরা সবাই না জেনে ভুল করছি। পিসিমা ঠিকই বলেছেন। চারু বলে, কিন্তু কিসের ভুল? উপেন বলে, আমার তো মনে হয় আমরা কেউ ভুল করছি না। আমি ভুল করিনি, তুমিও ভুল করছো না, অম্বিও ভুল করছে না। শত হোক একটা মানুষের মেয়ে তো, কাছে থাকলেই এরকম ভুল সবারই হবে। কাছে রাখাই যে ভুল হচ্ছে, হ্যাঁ এটাই হলো কথা। কিন্তু এবার বোধহয় একটা ব্যবস্থা হয়ে যাবে। কি? দার্জিলিংয়ে একটা অরফ্যানেজ আছে, বেশ ভালো ব্যবস্থা, অতি সুন্দর ব্যবস্থা। 1,000-5 টাকা থোক দিতে হবে, বাস, আর কোনো দায় নেই। তবে ওখানেই একটা ব্যবস্থা করে ফেলো। করে ফেলতেই হবে, এখান থেকে চলে যাবার দিনও তো আর বেশি বাকি নেই। এবার অনেক দূরে, একেবারে সেই দেরাদুনের কাছে। চিরকালটা কি ঘুরে ঘুরেই কাটবে? অন্তত আর 15টা বছর তো বটেই। তারপর কলকাতা। 15 বছর পরের কথা ছেড়ে দাও, এখনকার কথাই ভাবো। আয়াটাও জেদ ধরেছে, এইবার দেশে চলে যাবে। বুড়ো বয়সে আর বিদেশে থাকতে চায় না, চাকরিও করতে চায় না। কেন? রমা আর অম্বি ওকে বড় মারধর করে। দরজার কাছেই আয়ার ক্ষুব্ধ কণ্ঠস্বর শোনা যায়, আমি আর থাকতে পারবো না সাব। উপেন বলে, কেন? আয়া বলে, এ নকরি আচ্ছা নেই সাব, মায়া ভি হবে আর মার ভি খাইবে। উপেন বলে, না আর বেশি দিন নয়, শিগগিরই তোমাকে ছেড়ে দেব। আয়া চলে গেলে যেন একটু আতঙ্কিতের মতোই বিষণ্ণ স্বরে উপেন বলে, দেখলে তো আয়া কেমন সাবধান হয়ে গিয়েছে। মায়া ভি হবে, মার ভি খাইবে। আমাদেরও এই দশা হবে যদি সাবধান না হই। শেষ কথায় চারুবালাকে একটু উৎসাহিত করে চলে যায় উপেন। দার্জিলিংয়ের অরফানেজে টেলিগ্রাম করে দিয়েছি, মনে হচ্ছে 2-1 দিনের মধ্যেই উত্তর এসে পড়বে। ভুল হয়নি উপেনের অনুমানে, উত্তর এলো 2 দিন পরেই। ব্যাস, এখন শুধু 1,005 টাকার একটা চেক, আর সেই সঙ্গে অম্বিকে নিয়ে একদিন মাস্টারকে দার্জিলিং রওনা করিয়ে দিতে হবে। আর কোনো সমস্যা নেই। এক গাদা রঙিন খেলনা, জামা কাপড়, ছবি, টফি, চকোলেট আর লজেন্স কিনে এনে টেবিলের ওপর ঢেলে দিল উপেন। অম্বিকে ডাক দিয়ে বলে, অম্বি, এই সব তোমার। আমার? হ্যাঁ, কিন্তু মাস্টারমশাইয়ের কথা শুনতে হবে, তবে এসব পাবে। মাস্টারের কানের কাছে ফিসফিস করে বলে যায় উপেন, ব্যাস, আমাকে দিয়ে আর কোনো কাজ করাবার চেষ্টা করবেন না, এইবার সব দায় আপনার। ভুলিয়ে ভালিয়ে মেয়েটাকে নিয়ে রওনা হয়ে যান, আমাকে কিন্তু আর কোনো পরামর্শ করতে ডাকবেন না। আমি চললাম। মুখ কালো করে দুপ দাপ করে হাঁটতে হাঁটতে যেন নিজেরই মনের ভিতরের একটা আর্তনাদের সঙ্গে প্রবল যুদ্ধ করতে করতে চলে যায় উপেন। চারুবালার কাছে গিয়ে বলে, আমি আজ ট্যুরে চললাম, কাল ফিরব। চারুবালার কোনো আপত্তি গ্রাহ্য না করে বের হয়ে গেল উপেন। মাস্টারমশাই চারুবালাকে আশ্বস্ত করেন, কোনো চিন্তা করবেন না, এ আর কি এমন কঠিন কাজ। অম্বির শিশুমনকে প্রলুব্ধ করার জন্য গল্পের ফাঁদ পাতেন মাস্টার। নতুন দেশের কথা, বরফের দেশ, ঝর্ণার দেশ, চাঁদের দেশ, সোনার সূর্য ভাসে সেই দেশের আকাশে। যাবে অম্বি? প্রশ্ন করেন মাস্টার। মুগ্ধ শিশুচক্ষের বিস্ময় নিয়ে উত্তর দেয় অম্বি, যাবে। সমস্ত বাড়িটাই যেন ভয়ে অভিভূত হয়ে রইল। রওনা হবার জন্য তোড়জোড় করছেন মাস্টার। রমাকে নিয়ে আয়া চলে গেল। অম্বির 5 বছর বয়সের একটা মেয়ের চোখের দৃষ্টি আর মুখের ভাষার শব্দকে ভয় পেয়ে
এই বাড়ির আত্মা যেন মুখ লুকিয়ে ফেলছে। চারুবালাও একটা ঘরের ভিতর নিজেকে বন্ধ করে রাখল, যেন এই দৃশ্য চোখে দেখতে না হয়। মাস্টারের কাছে কতবার জিজ্ঞাসা করেছে চারু, আশ্রমে কোনো কষ্ট দেয় না তো? মাস্টার বলেছেন, আপনি বিশ্বাস করুন, যে অরফ্যানেজে ব্যবস্থা করা হয়েছে সেখানকার খাওয়া পরা থাকা সাজ পোশাক আপনার এই এখানকার তুলনায় অনেক ভালো। খুব সুখে থাকবে মেয়েটা, লেখাপড়া গান সব শিখবে, বড় হয়ে ডাক্তারি পড়তে পারবে। আপনি বৃথা ভাবছেন। হ্যাঁ, বিশ্বাস করেছে চারুবালা, সুখেই থাকবে মেয়েটা। এই বাড়ির সুখের চেয়ে সেখানে অনেক বেশি সুখ। কিন্তু তবু কেন স্বস্তি পায় না মন? মনে হয় ছোট্ট একটা অবুঝ মেয়েকে লোভ দেখিয়ে বনবাসে পাঠানো হচ্ছে। সবচেয়ে বেশি রাগ হয় নিজেরই উপর। এতদিন ধরে যাকে ছেড়ে দেবার জন্য এত ব্যস্ত হয়েছিল মন, আজ ছেড়ে দেবার এত ভালো সুযোগ পেয়েও এরকম দুঃসহ অস্বস্তি বোধ হয় কেন? বদ্ধ ঘরের নিভৃত্তে বসে শুনতে পায় চারুবালা মাস্টারের পায়ের শব্দের পিছু পিছু দুটি ছোট ছোট পায়ের জুতোর শব্দ নিকটে এগিয়ে আসছে। রওনা হয়েছেন মাস্টার। চলে যাচ্ছে অম্বি। হঠাৎ থমকে দাঁড়ায় অম্বি, প্রশ্ন করে মাস্টারকে, রমা যাবে না? না। আপি? না। আমি? না। তবে আমিও যাব না। এইবার মাস্টার বাধ্য হয়েই কৌশলের সাহায্য নেন। হেসে হেসে প্রচণ্ড একটা মিথ্যা কথা বলেন। আপি, আমি, রমা সবাই সেখানে আগেই চলে গিয়েছে। ব্যস্ত হয়ে ওঠে অম্বি। হ্যাঁ, আমিও যাব। ট্যাক্সি দাঁড়িয়ে, ট্যাক্সিতে জিনিসপত্র চাপানো আছে। মাস্টার আগে আগে চলে যাচ্ছে, পিছনে অম্বি। ট্যাক্সির কাছে পৌঁছতেই মাস্টার হঠাৎ একটা আর্তনাদের প্রতিধ্বনি শুনে পিছন ফিরে তাকান। দেখতে পান বারান্দার উপর দাঁড়িয়ে আছে চারুবালা। সেই মুহূর্তে চারুবালাকে লক্ষ্য করে পিছনে ছুটতে থাকে অম্বি। ওই যে আমি, আমি, আমি! মাস্টার তারস্বরে চেঁচিয়ে নানা প্রলোভনের কথা ঘোষণা করতে থাকেন। এই যে এখানে কত লজেন্স, পুতুল আর ছবি আছে অম্বি, কত গণেশ আর সিংহ। চলো যাই সেখানে, যেখানে চাঁদের দেশ, বরফের পাহাড়, ঝর্ণার গান, বনের পরী। কিন্তু বৃথা। আম্মি নামে একটি মায়াভরা মূর্তির কাছে চাঁদের দেশের আহ্বানও মিথ্যা হয়ে যায়। না, আমি যাব না, কখনো যাব না। বলতে বলতে চারুবালার দিকে ছুটেই চলেছে অম্বি। অম্বি এসে চারুবালার স্তব্ধ মূর্তিটার উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু চারুবালার হাত দুটো আর সেই সঙ্গে বুকের ভিতরটাও যেন অবসন্ন হয়ে পড়েছে। অম্বিকে দু হাতে বুকে জড়িয়ে ধরবার জন্য হাত দুটো একবার ছটফট করে ওঠে। তবু যেন অনেক কষ্টে হাত দুটোকে শক্ত করে রাখে চারুবালা। অম্বির মুখের দিকে তাকিয়ে ম্লান হাসি হাসতে থাকে। অম্বি বলে, মাস্টার বড় দুষ্টু, মিথ্যুক। চারু প্রশ্ন করে, কেন, কি করেছেন মাস্টারমশাই? অম্বি বলে, তোমাকে লুকিয়ে রেখেছিল। চোখ ছলছল করে, গম্ভীর হয় চারুবালা। অম্বি সান্ত্বনা দেয়, আমি তোমাকে ছেড়ে চলে যাব না আম্মি, তুমি কেঁদো না। দুদিন পরে বিষণ্ণ পরিশ্রান্ত বেদনাহত মূর্তি নিয়ে আস্তে আস্তে ভয়ে ভয়ে চারদিকে উঁকি দিতে দিতে ঘরে ঢুকলো উপেন। ট্যুর থেকে ফিরে এসেছে উপেন। জানে উপেন অম্বি চলে গিয়েছে। এক একটা শূন্য ঘর আর বারান্দার ভিতর দিয়ে চলতে চলতে রুমাল বের করে চোখ মোছে উপেন। হঠাৎ চমকে ওঠে, কি যেন দেখতে পাই উপেন। এক জায়গায় মেঝের উপর অম্বিরই একটা ডল পড়ে আছে। ফোলা ফোলা গাল, হাসি হাসি মুখ, একটা ডল। ডলটা তুলে নিয়ে ডলের মুখে হাত বুলিয়ে আর জল ভরা চোখ নিয়ে আর দাঁত চিবিয়ে কে জানে কার উপর রাগ করে বলতে থাকে উপেন, ডল, পুতুল মাত্র। কাঠখড়ের পুতুলও ঘরের ভালোবাসা পায়, কিন্তু মানুষের মেয়ে
আবর্জনা ঘরের বাইরে ছুঁড়ে ফেলে দাও। অকস্মাৎ আড়াল থেকে হাসিতে আর আহ্লাদে উপচে পড়া মিষ্টি একটা ডাক যেন বাঁশির সুরের মতো বেজে ওঠে। আপি! বিস্ময়ে চমকে ওঠে, আর মুখ হাসিতে ভরে ওঠে উপেনের। সে কি রে অম্বি, তুই? অম্বি ছুটে এসে উপেনের হাত ধরতে যায়। আলগোছে হাত সরিয়ে নেয় উপেন। অম্বি বলে, মাস্টার বড় দুষ্টু। বুঝেছি, আর দুষ্টুমি করবে না মাস্টার। অম্বির অভিযোগের মর্ম বুঝতে কোনো অসুবিধা নেই। বুঝেছে উপেন, বুঝেছে চারুবালা। অম্বি যেন বলতে চায়, আমি যাব না। দুনিয়ায় যেসব মাস্টারির শাসন আমাকে তোমাদের কাছ থেকে সরিয়ে দিতে চায়, সেই সব মাস্টারই বড় দুষ্টু, বড় নিষ্ঠুর। না, আর এরকম নিষ্ঠুরতা করা উচিত হবে না। মেয়েটার মনটা এই বাড়িকেই আপন করে নিয়েছে, সুতরাং থাকুক না বাড়ির মেয়ের মতো হয়ে। বড় হোক, বেঁচে থাকুক, তারপর ভগবান একটা উপায় করে দেবেনি। সাধারণ গেরস্থ ঘরের যে কোনো জাতিরই হোক না কেন, খেয়ে পড়ে একরকম সুখে আছে, এরকম একটা পাত্র কি পাওয়া যাবে না? ভালো বরপণ দিলে পাওয়া যাবেই। স্বামী স্ত্রীর আলোচনায় এই নতুন সিদ্ধান্ত জন্মগ্রহণ করে, বাড়ির মেয়ের মতোই থাকুক অম্বি। কিন্তু কিন্তু ও যেন বুঝতে পারে যে ও হলো এই বাড়ির মেয়ের মতো, আর বেশি কিছু নয়। নইলে নইলে আবার সমস্যা দেখা দেবে। কদিন পরে সমস্যাটা আবার দেখা দেবার চেষ্টা করেছিল, কিন্তু অত্যন্ত কঠিন হয়ে আর অতি সাবধানতায় অবিচল থেকে সেই সমস্যাকে অঙ্কুরেই ছিন্ন করে দিল চারুবালা ও উপেন। রমার সঙ্গে হিংসুটেপনায় আর একটু দুঃসাহসী হয়ে উঠেছিল অম্বি, কিন্তু অম্বিকে বুঝিয়ে দিল চারুবালা ও উপেন, রমার অধিকারে আর অম্বির অধিকারে অনেক পার্থক্য আছে। ঘটনাটা এই, এক সন্ধ্যায় চারুবালার শোবার ঘরে ঢুকতেই দেখতে পায় অম্বি খাটের উপর চারুবালার বিছানার পাশেই যেন চারুবালার বুক ঘেঁষে আর একটা ছোট্ট বিছানা রয়েছে, ছোট্ট একটা বালিশও। এখানে রমা শোয় বুঝেছি, চেঁচিয়ে ওঠে অম্বি। বায়না ধরে অম্বি, আমিও আম্মির কাছে শোবো। আয়া বলে, কাভি নেহি। আয়াকে খিমছে হাত ছাড়িয়ে নিয়ে নিজের ছোট্ট বালিশটা আয়ার ঘর থেকে নিয়ে ছুটে আসে অম্বি। চারুবালার বিছানার এক পাশে রাখে, গুটিসুটি হয়ে শুয়ে পড়ে। প্রমাদ গণে চারুবালা। ঘর থেকে সরে গেল চারুবালা। আয়া এসে অম্বিকে বোঝায়, এখানে তোমার শুতে নেই। কেন? রমা শোয় কেন? আয়া বলে, রমা হলো আম্মির মেয়ে। আমি তাহলে কি? তুমি আম্মির মেয়ে নও। অন্য ঘরে গম্ভীর হয়ে বসেছিল উপেন আর চারুবালা। আম্মি, আম্মি চেঁচাতে চেঁচাতে ছুটে আসে অম্বি। চারুবালা বলেন, কি? অম্বি বলে, আম্মি, রমা বুঝি একলাই তোমার মেয়ে? চারু বলেন, হ্যাঁ। অম্বি বলে, আমি আম্মি? চারুবালার করুণভাবে হাসেন। তুমি আমাদের মেয়ের মতো। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে 5 বছর বয়সের একটা মূর্তি। ওর জীবনের সবচেয়ে বড় মায়াময় কৌতূহল যেন আজ সবচেয়ে কঠিন একটা উত্তরের আঘাত পেয়ে বিমূঢ় হয়ে গিয়েছে। দুষ্টু অম্বিকে মুহূর্তের মধ্যেই একেবারে ধীর স্থির ও শান্ত করে দিয়েছে ওই একটি উত্তর। উপেন বলে, খেয়েছো অম্বি? অম্বি বলে, না। উপেন বলে, খেতে যাও, আয়া খাইয়ে দেবে। শান্তভাবেই বাধ্যভাবে ধীরে ধীরে চলে যায় অম্বি। ধীরে ধীরে শোবার ঘরে ঢোকে। চারুবালার বিছানার এক পাশে ছোট বালিশে ঘুমিয়ে আছে রমা। রমার মুখের দিকে একবার তাকায়, তারপর নিজের ছোট বালিশটাকে হাতে তুলে নিয়ে চলে যায় অম্বি। জাতের ভয়ে নয়, মায়ার ভয়ে যে সাবধানতার প্রাচীর তুলে দিল উপেন আর চারুবালা, সেই প্রাচীর অটুট হয়েই রইল একটি পরিবারের আরও 15টি বছরের জীবনে। বেরিলি, গোরখপুর আর শিলিগুড়ি
একে একে সার্ভিসের এক একটি অধ্যায় শেষ করে অবসর জীবনের আশ্রয় কলকাতার বাড়িতে এসে যখন ঠাঁই নিলেন উপেন, তখনও দেখতে পাওয়া গেল যে এই পরিবারের বাপ মায়ের স্নেহের কক্ষটি সেই রকমই দুভাগে ভাগ করা আছে। সেই প্রাচীর আজও আছে। একটি ঘরে চারুবালার খাটের পাশেই আর এক খাটে শোয় আপন মেয়ে রমা, আর পাশের ঘরে একটি খাটে শোয় অম্বি। দুই ঘরের মাঝখানে একটি দরজা, এবং সেই দরজা যদিও বন্ধ থাকে না, তবু একটি পর্দা ঝুলতে থাকে। আপন মেয়ে আর পরের মেয়েকে এইভাবেই পৃথক করে রেখেছেন চারুবালা। আপন মেয়ে রমা হলো নিকটে, আর পরের মেয়ে অম্বি একটু দূরে। বিগত 15 বছর ধরে এই সাবধানতার প্রাচীরকে একটু একটু করে আরও কঠিন করে তুলতেও ভুলে যাননি উপেন আর চারুবালা। রমাকে লেখাপড়া শেখাবার জন্য মাস্টার এসেছে ইংরেজির মাস্টার, আর গানের ও সেলাইয়ের মাস্টারনি। অম্বি শুধু একটু দূর থেকে আর আড়াল থেকে দেখেছে, কাছে যায়নি। নিষেধ করে দিয়েছেন আপ্পি আর আম্মি। এই ব্যবধান স্বীকার করে নিয়েছিল অম্বি। মেয়ে নয়, মেয়ের মতো হয়ে থাকবার যে অধিকার পেয়েছে অম্বি, সেই অধিকারের চেয়ে বেশি কোনো অধিকার তার নেই। অম্বি হয়তো বুঝতে না পেরে প্রথমে একটু আশ্চর্য হয়েছিল। কি ক্ষতি হবে লেখাপড়া শিখলে? কেন তাকে গান শিখতে দিতেও এত আপত্তি করেন আপ্পি আর আম্মি? উপেন আর চারুবালার চিন্তার যুক্তিগুলি কোনো দিন দেখতে পায়নি, তাই বুঝতেও পারেনি অম্বি। সাবধান হয়েছিলেন উপেন সমাজের দিকে তাকিয়ে, আর অম্বির ভবিষ্যৎ চিন্তা করে। লেখাপড়া শিখে অম্বি যদি একটা ভদ্রলোকের মেয়ের মনের মতো মন পেয়ে বসে, তবে সমস্যা যে আরও জটিল হয়ে উঠবে। বহু দূর অতীতের সেসব চেষ্টার কাহিনী এখন অতীতের একটা স্মৃতি মাত্র। আজ দেখা যাচ্ছে উপেন আর চারুবালার প্রত্যেকটি পরিকল্পনা যেন ব্যর্থ করে দিয়ে বড় হয়ে উঠেছে অম্বি। যে মেয়েকে ভদ্রলোকের মেয়ের মতো হতে দিতেও চাননি, বাড়ির মেয়ের মতোও মনে করতে চাননি, সেই মেয়ে আজ তাদের নিজের মেয়ের মতো হয়ে উঠেছে। কিন্তু ওই মেয়ের মতো পর্যন্ত, ব্যাস, আর নয়, তার বেশি নয়। অম্বিকে মানুষ করতে করতে হঠাৎ এক জায়গায় এসে থেমে গিয়েছেন উপেন আর চারুবালা, কারণ সমস্যাটা এসেই পড়েছে। রমার বিয়ে দিতে হবে, অম্বিরও বিয়ে দিতে হবে। ভয় হয় অম্বি যদি রমার মতোই শখ আর মন পেয়ে বসে। রমার জন্য যেরকম পাত্র পাওয়া যাবে, অম্বির জন্য সেরকম পাত্র তো আর পাওয়া যাবে না। জাতপাত জন্মের ইতিহাস নিয়ে অম্বির একটা পরিচয় আছে, আর সেই পরিচয়টা তো সুবিধের নয়। সুতরাং কে বিয়ে করবে অম্বিকে? জাতপাত, শিক্ষা দীক্ষা ও অবস্থার দিক দিয়ে একটু নিচু গোছের মানুষ ছাড়া। তাই একটু কঠিনভাবেই সতর্ক হয়েছেন উপেন ও চারুবালা। একজন মেয়ে আর একজন মেয়ের মতো, এই নিয়মে নিজেদের মনকে বেঁধে রেখেছেন উপেন আর চারুবালা। কিন্তু বাইরের আগন্তুকের চোখে ঠিক উল্টোটাই বোধ হয়। মনে হয় রমাই যেন একটু দূরের একটা প্রাণ, আর অম্বি একেবারে নিকটের। রমা যেন এবারের স্নেহ আর আদরের মাথায় চড়ে বসে আছে, আর অম্বি রয়েছে কোল ঘেঁষে আর বুক ঘেঁষে। ভোরে ঘুম ভেঙে চোখ মেলে ঘড়ির দিকে তাকাতেই ব্যস্ত হয়ে উঠে বসে অম্বি। মনে পড়ে যায় ঘরের নানান কাজের কথা। মনে পড়ে আপ্পি এতক্ষণে বাইরে বেড়াতে যাবার জন্য তৈরি হয়ে বসে আছে, কিন্তু ঠাকুরটা কি চা এনে দিয়েছে এতক্ষণে? নিশ্চয়ই দেরি করছে ঠাকুর। প্রথমেই ঠাকুরকে চায়ের তাগিদ দেয় অম্বি, পরে নিজেই ব্যস্তভাবে চা তৈরি করে নিয়ে উপেনের হাতের কাছে এনে দেয়। সস্নেহ স্বরে কথা বলেন উপেন। তুই এত ব্যস্ত হয়ে উঠিস কেন অম্বি? 2 মিনিট দেরি হলেই বা। উপেন বেড়াতে যাবেন, কিন্তু অম্বি একবার খুঁটিয়ে খুঁটিয়ে উপেনকে পরীক্ষা না করে ছেড়ে দেয় না। এই আলোয়ানটা ছেঁড়া, এটা কেন গায়ে দিয়েছ? ঘরের ভিতর থেকে অন্য একটা আলোয়ান নিয়ে এসে উপেনের গায়ে জড়িয়ে দেয় অম্বি। রাঁধুনি দিদির সঙ্গে আলাপ করে অম্বি, ঘরে কি আছে আর কি নেই, এবং কি আনতে হবে। নিজেই ঘরে ঢুকে মশলার শিশি থেকে
তরকারির ডালা পর্যন্ত অন্বেষণ করে। তারপর লিখতে বসে বাজারের ফর্দ। উপেন ভোরের হাওয়া খেয়ে ফিরে এসেই আবার বাজারে যান একবার। অম্বি তার আগেই বাজারের ফর্দ আর হিসাব তৈরি করে রাখে। এ ঘর আর ও ঘর ঘুরে কাজ করে অম্বি। ঠাকুর চাকর মালিকে নির্দেশ দেয়। বাগানের গাছে জল দেওয়া থেকে শুরু করে বারান্দার ফুলের টবের সেবার কাজ পর্যন্ত সবই একবার নিজের চোখে না দেখে নিয়ে সন্তুষ্ট হতে পারে না অম্বি। এই বাড়ির প্রাণটাকেই যেন দু হাতে আগলে রাখতে চায় অম্বি। তারই জন্য খান্তিহীন কাজের দায় গ্রহণ করেছে। কোন কাপড় ধোপাকে দিতে হবে আর কোন কাপড় বাড়িতেই কাচতে হবে তারও লিস্ট করে ফেলে অম্বি। তাগিদ দেয় ঠাকুরকে, আমি স্নানের জন্য গরম জল হলো কি না। এইভাবেই চলে অম্বির কাজের জীবনের পালা। রমার জীবনের পালা অন্যরকম। সকালে ঘুম থেকে উঠে ব্যস্ত হয়ে ওঠে রমাও। সে ব্যস্ততার রূপ ভিন্ন। পড়ার তাগিদ, লেখার তাড়া। কলেজের উৎসবে আবৃত্তি করতে হবে, তার জন্য শেক্সপিয়ার আর মাইকেল থেকে কবিতা মুখস্থ করার সাধনা। স্পোর্টসও আসছে। স্কিপিংয়ের দড়ি নিয়ে ছাদে চলে যায় রমা। টিউটার আসেন। রমার ঘরের যখন জ্ঞান বিজ্ঞান ও সাহিত্যের পাঠ মুখর হয়ে ওঠে, তখন অন্য ঘরে আলনার উপর আপির ধুতি আর চাদর গুছিয়ে রাখতে থাকে অম্বি। তারপর কলেজের বাস আসে। আলনার ব্যস্তভাবে হেঁটে বাসের ভিতরে গিয়ে বসে রমা। বারান্দায় দাঁড়িয়ে দেখতে থাকে অম্বি। মুখে হাসি লেগে থাকে অম্বির, কিন্তু সে হাসি যেন একটু ক্লান্ত। শরীরটাকেও এতক্ষণে যেন একটু ক্লান্ত বলে মনে হয় অম্বির। আস্তে আস্তে বাগানে নেমে এক গাছের ছায়ায় বসে লেজ বুনতে থাকে অম্বি। এই লেজ বোনাও যেন অম্বির জীবনের এক বেআইনি সাধনা। তাই সন্তর্পণে আর চারদিকে চোখ রেখে লেজ বোনে অম্বি। আম্মি যেন না দেখতে পান। গানও শুধু গুনগুন করে অম্বির মুখে। একটা তৃষ্ণাকে যেন বুকের ভিতর গোপন করে রাখছে অম্বি, যেন শুনতে না পান আম্মি, কারণ এ সবই তার জীবনের নিষেধ। ব্যারাকপুরের এই নতুন বাড়ির আর এক নিভৃতে স্বামী ও স্ত্রীর মধ্যে চিন্তাকুল আলোচনা চলতেই থাকে। চারুবালা বলেন, সেই সমস্যায় শেষ পর্যন্ত দাঁড়ালো। পরের মেয়ে নিজের মেয়ের মতো হয়ে উঠল। অথচ উপেন বলেন, কি হলো? চারু বলেন, কে এখন বিয়ে করবে এই নিরেট মুখ্য মেয়েকে? সমস্যাই বটে। তবে ধরো বাঙালি সমাজেরই মধ্যে যদি এমন কোনো ছেলে পাওয়া যায়, জাতি যাই হোক, লেখাপড়ার সামান্য কিছু শিখেছে আর ছোটোখাটো চাকরি বা দোকানদারিটারি করছে, খেয়ে পড়ে বাঁচবার মতো রোজগার করছে। চারু বলে, পাওয়ার যাবে না কেন? খোঁজ করলেই পাওয়া যাবে। উপেন বলে, তাছাড়া যদি ভালো বরপণ দিই তবে? চারু বলেন, তাহলে তো হয়েই গেল। অম্বির মতো মেয়েকে খুশি হয়ে বিয়ে করতে রাজি হবে। হঠাৎ রুক্ষস্বরে চেঁচিয়ে ওঠেন উপেন, কিন্তু অম্বি রাজি হবে কি? স্বামী স্ত্রীতে আবার বচসা বাঁধে। সেই পুরনো আক্ষেপ আর অভিযোগ। অম্বি যদি রাজি না হয় তবে তার জন্য দায়ী কে? কে ভুল করেছে? অম্বিকে লেখাপড়া না শেখাতে বলেছিল কে? স্বামী স্ত্রীতে আর একটা প্রশ্ন নিয়ে অভিযোগের হানাহানি চলতে থাকে। কে আদর দিয়ে দিয়ে অম্বির মনটাকে শৌখিন করে তুলেছে? উপেনের মতে আদর দিয়েছেন চারুবালা, চারুবালার মতে আদর দিয়েছেন উপেন। স্বামী স্ত্রীর এই বাড়ির বাপ ও মার এই রুক্ষ রুষ্ট কথার হানাহানির মধ্যে যেন একটা করুণতা আছে। বুঝতে পেরেছে দুজনেই অম্বির মন তাঁদেরই মেয়ের মতো একটা মন হয়ে উঠেছে, যার তার হাতে অম্বিকে গছিয়ে দিলেই কি সুখী হতে পারবে অম্বি? স্বামী স্ত্রীর আলোচনার স্বর আবার শান্ত হয়ে আসে। সমস্যার সমাধানের জন্য এইবার একটু শক্ত মন নিয়ে প্রস্তুত হতে হবে। সিদ্ধান্ত করে দুজনেই, প্রথম খবরের কাগজে একটা বিজ্ঞাপন দেওয়া হোক। সুশ্রী সুন্দরী গৃহকর্মা নিপুণা পাত্রী, সাধারণ লেখাপড়া জানা সাধারণ উপার্জনক্ষম পাত্র হলেই চলবে। ভালো যৌতুক দেওয়া হবে। আর দ্বিতীয় সিদ্ধান্ত হলো
অম্বি যেন বুঝতে পারে যে আপত্তি করা বা রাজি না হওয়া ওর পক্ষে সাজে না। রমার পক্ষে যা সাজে ওর পক্ষে তা সাজে না। রমা এ বাড়ির মেয়ে এবং অম্বি এ বাড়ির মেয়ে নয়। সুতরাং নিজের ভাগ্যকে চিনতে শিখে আর মেনে নিয়ে যেন অম্বিও বিদায় নেবার জন্য নিজেকে প্রস্তুত করে রাখে। চারুবালা বলেন, যাতে রাজি নয় তাই করতে হবে। রমাকে নিয়ে কোনো সমস্যা নেই, রমার জন্য উপযুক্ত পাত্র খোঁজ করলেই পাওয়া যাবে। সমস্যা হলো অম্বিকে নিয়ে, তাই অম্বির একটা গতি করে ফেলতেই হবে। আগে অম্বির বিয়েটা হয়ে যাক, তারপর রমার। মাত্র 2টি মাস হলো ব্যারাকপুরের এই নতুন বাড়িতে এসে আশ্রয় নিয়েছে উপেনের পরিবার। এই বাড়ির জানালায় দাঁড়িয়ে গঙ্গার জলে সূর্যাস্তের রক্তিম ছবি আর গান্ধী মঠের সাদা চূড়া দেখা যায়। বাড়ির নির্মাণও এখনো সম্পূর্ণ হয়নি। পশ্চিমের বারান্দার সিঁড়িটা, দোতলার দক্ষিণের ব্যালকনি এখনো অসম্পূর্ণ। প্রতিবেশীদের সকলের সঙ্গে এখনো ভালো করে পরিচিতও হননি উপেন। পাশের বাড়ির জানালায় মহিলাদের কৌতূহলী চক্ষু মাঝে মাঝে এই বাড়ির দিকে তাকিয়ে থাকে। নিকটের বাড়ির 2 ফ্ল্যাটের 2 বারান্দায় দাঁড়িয়ে প্রতিবেশিনী 2 মহিলার মধ্যে আলোচনা এবং গবেষণাও মাঝে মাঝে ধ্বনিত হতে শোনা যায়। বিশেষ করে রমা আর অম্বির সম্পর্কেই আলোচনা হয় বেশি। একজন বলে, পিঠোপিঠি আপন বলেই তো মনে হয়, কিন্তু বয়স যেন সমান সমান। আর একজন বলেন, নিশ্চয়ই যমজ বোন। মেয়ে দুটো ভালোই, একটা একটু বেশি শান্ত, একটু বেশি চঞ্চল। একজন বাপের মুখের আদল পেয়েছে, আর একজন মায়ের মুখের আদল পেয়েছে। তৃতীয় আর এক মহিলা আর এক ফ্ল্যাটের জানালা দিয়ে মুখ বাড়িয়ে আলোচনায় যোগ দেন এবং সকলকে চমকে দিয়ে বলেন, 2 বোন নয়, তবে একজন হলো উপেনবাবুর মেয়ে। কোনটি? ওই যেটি কলেজে পড়ে। আর একটি কে? আর একটি হলো মেয়ের মতো। সে আবার কি? কি জানি, মেয়ের মার সঙ্গে আলাপ হলো, উনি তো তাই বললেন। সেইক্ষণে উপেনের বাড়ির জানালায় 2টি হাসি হাসি মুখ একসঙ্গে দেখা দেয়। একজন প্রতিবেশিনী বলেন, তোমাদের কথাই হচ্ছিল। রমা বলে, কি কথা? প্রতিবেশিনী বলেন, ও তোমার কে হয়? রমা বলে, বোন। প্রতিবেশিনী বলেন, এ কীরকম হলো? তোমার মা বললেন ওটি হলো তার মেয়ের মতো, তাতে কি হলো? প্রতিবেশিনী বলেন, তাহলে তো আর বোন হলো না। রমা বলে, তাহলে বোনের মতো? বিদ্রূপের ভঙ্গিতে কথাটা বলেই জানালা থেকে সরে আসে রমা, আর ঘরের নিভৃতে এসে অম্বিকে যেন ঠাট্টা করে রাগাতে থাকে। বোনের মতো, বোনের মতো, মেয়ের মতো, এই কথাটাকেই যেন সহ্য করতে পারে না অম্বি। কিন্তু সহ্য করতে হয়। অম্বি বা আপ্পি যখনই যার কাছে অম্বির পরিচয় দেবার সময় এই কথাটা উচ্চারণ করেন, তখনই অম্বির বুকের ভিতর যেন একটা কাঁটার খোঁচা লাগে। মলিন হয়ে ওঠে মুখটা, কখনো আভাস দিয়ে ছলছল করে চোখ। এটা যে একটা পরিচয়ই নয়, কথাটা প্রতি মুহূর্তে স্মরণ করে দেয় অম্বিকে। এই পৃথিবীতে যেন বিনা অধিকারে আর ভুল করে জন্মলাভ করেছে ওর জীবন। অম্বির বিষণ্ণ চোখের দিকে তাকিয়ে রমা যেন আজ একটু বেশি বিচলিত হয়। অম্বির হাত ধরে টান দেয় রমা, আয় তো একবার আমার সঙ্গে। আপত্তি করে অম্বি, কিন্তু অম্বিকে জোর করে হিড় হিড় করে টেনে নিয়ে যায় রমা। একেবারে এসে থামে সেই দরজার কাছে, যে ঘরে নিভৃতে বসে আলাপ করছিলেন উপেন আর চারুবালা। উপেন আর চারুবালাকে চমকে দিয়ে প্রশ্ন করে রমা, তোমরা অম্বিকে শুধু মেয়ের মতো করো কেন? ভয়ার্থের মতো বিব্রতভাবে তাকিয়ে থাকেন উপেন আর চারুবালা। রমা বলে, আজ পর্যন্ত আমাকে বললেই না ও আমার কে, আমার বোন নয়? চারুবালা বলেন, বোন বই কি, তবে তোমার মেয়ের মতো হয় কি করে? তুই ওসব বুঝবি না, বুঝিয়ে দিতে হবে। ওকে আমরা পেলেছি, আমাকে পালনি বুঝি? ওকে হঠাৎ পেয়ে গিয়েছি। আর আমাকে? তুই যা, ওঠ এখান থেকে। তুমি অনেক জ্বালা জ্বালিয়ে হাড় মাস ভুগিয়ে তবে এসেছো।
রমা বলে, বুঝলাম, অম্বি তোমাদের জ্বালায়নি বলেই ও হলো মেয়ের মতো। উপেন ভ্যাল ভ্যাল করে তাকিয়ে যেন তার নিঃশ্বাসের বেদনা দমন করবার চেষ্টা করেন। রমা বলে, আম্মি কথাটার মানে কি মা? মায়ের মতো? চারুবালা রাগ করেন, মায়ের মতো কেন হবে? ওটা একটা কথা, কথাটার মানে হলো মা। রমা বলে, শেষ পর্যন্ত এই দাঁড়াচ্ছে ও হলো আমার বোন, তুমি হলে ওর মা, কিন্তু ও হলো তোমার মেয়ের মতো। অদ্ভুত। চলে গেল রমা। অম্বিকেও হাত ধরে টেনে নিয়ে চলে গেল। অম্বি বলে, তুই কি আবল তাবল বকছিস? আমি কি ভাবলেন বলতো? কিন্তু ঘরের নিভৃতে নীরব হয়ে বসে রইলেন উপেন আর চারুবালা। রমা মেয়েটার মুখরতাগুলি কি ভয়ানক! মুহূর্তের মধ্যে মনের কতগুলি গর্ব, বিশ্বাস ও ধারণাকে যেন এলোমেলো করে দিয়ে গেল রমার প্রশ্ন আর মন্তব্যগুলি। কথা প্রসঙ্গে উপেন আর চারুবালার মধ্যে আলোচনা আবার একটু উত্তপ্ত হয়ে ওঠে। উপেন বলেন, অম্বি যদি আজ আমাকে বাপের মতো মনে করে আর তোমাকে মায়ের মতো মনে করে? চেঁচিয়ে ওঠেন চারুবালা, কেন মনে করবে? উপেন বলে, কি আশ্চর্য, কথাগুলি গায়ে বিঁধছে কেন তোমার? তুমি তো এই চাইছো অম্বি যেন আমাদের আপন বাপ মা বলে না মনে করে। এতদিন ধরে অম্বিকে তাই মনে করাতে চেয়ে এসেছো, চেষ্টাও করে আসছো, তবে আজ কেন? চারুবালা প্রায় কাঁদো কাঁদো হয়ে শেষে অভিযোগ করেন, আমাকে তর্কে হারিয়ে তুমি কি সুখ পাচ্ছ বুঝি না, কিন্তু আমি ভালোর জন্যই চেয়েছি অম্বি যেন নিজেকে রমার সমান মনে না করে বসে। অগত্যা উপেনও তার মনের অভিমান আর উষ্মাকে একটু শান্ত করে আনেন এবং চারুবালার মতেই সায় দিয়ে স্বীকার করেন, হ্যাঁ, সমস্যা হলো সেইখানে। জাত বুঝে একটা নিচু ঘরে, নিচু অবস্থার ঘরেই ওকে বিয়ে দিতে হবে, কিন্তু ও এই ভুলই বুঝবে যে আমরা ওর ওপর নিষ্ঠুরতা করলাম। চারুবালা বলেন, উচিত হচ্ছে এবার একটু ভালো করেই শক্ত হওয়া, যেন অম্বি ভুল না বোঝে। বাইরের বারান্দায় আগন্তুক এক বৃদ্ধ ভদ্রলোকের কণ্ঠস্বরের সাড়া পেয়ে ব্যস্ত হয়ে ওঠেন উপেন। চারুবালা বলেন, বোধহয় মেজমামা এসেছেন। চারুবালার মেজমামা অর্থাৎ উপেনের মামা শ্বশুর এসেছেন। উপেন আর চারুবালা বাইরে এসে অভ্যর্থনা জানালেন। হলঘরে বসে মেজমামাও নানা কুশল প্রশ্নের পর প্রশ্ন করেন, কই তোমার মেয়েরা কই? চারু বলেন, মেয়েরা তো নয়, একটি মেয়ে। মেজমামা বলেন, আর সেই পালিতা মেয়েটা? চারু বলেন, হ্যাঁ, সেও আছে। মেজমামা বলেন, ডাকো, একবার দেখে যাই ওদের। রমা আর অম্বি এসে প্রণাম করে চারুবালার মেজমামাকে। মেজমামা সস্নেহে রমার একটা হাত ধরে বলেন, এটা বুঝি তোমার সেই পালিতা মেয়েটা, আর ওটি হলো তোমার আপন? মুহূর্তের মধ্যে অম্বির মুখের ওপর দিয়ে যেন এক দুর্লভ হর্ষের দীপ্তি ঝিলিক দিয়ে চলে যায়। ভুল করে যে কথাটা বলে ফেলেছেন আম্মির মেজমামা, সেই কথাটাই যে অম্বির জীবনের স্বপ্ন। কিন্তু দেখা যায় মুহূর্তের মধ্যে যেন একটা পরাভবের আঘাতে অপ্রসন্ন হয়ে উঠেছে চারুবালার মুখ। চেঁচিয়ে ওঠেন চারুবালা, না, ওই তো রমা, আমার আপন মেয়ে, আর ওই হলো অম্বি, এখন আমার মেয়েরই মতো। অম্বির দুচোখের হর্ষ আবার নিষ্প্রভ হয়ে যায়। চুপ করে দাঁড়িয়ে থাকে অম্বি, তারপর চলে যায়। চারুবালা কথা প্রসঙ্গে নিজের মেয়ে রমার নানা গুণের কথা বলতে থাকেন। লেখাপড়ায় ভালো, 3rd ইয়ার, ইংরেজিতে অনার্স নিয়েছে, স্পোর্টসে প্রাইজ পায়, ডিবেটে আর আবৃত্তিতেও প্রাইজ পায়, ভালো গাইতে পারে, ক্রাফট শিখেছে নানা রকম। রমা আপত্তি করে এবং মায়ের মুখে তার এই প্রশংসার কীর্তন শুনে লজ্জাও পায়। কিন্তু চারুবালা বলেন, রমার জন্য একটা ভালো পাত্র আপনি খোঁজ করুন মেজমামা। পর মুহূর্তে অন্য ঘরে গিয়ে একটা আলমারি থেকে কতগুলি এমব্রয়ডারি আর লেসের কাজ তুলে নিয়ে এসে মেজমামার চোখের সামনে তুলে ধরেন চারুবালা। আপনি দেখুন মেজমামা, নিজের মেয়ে বলে বাড়িয়ে বলছি না, রমার হাতের কাজ কত সুন্দর দেখুন। চেঁচিয়ে ওঠে রমা, এগুলি আমার তৈরি নয় মা।
তোর নয়? তবে কার? অম্বি করেছে। অম্বি? অম্বিকে কে শেখালো? তুই? না, নিজে শিখেছে। নিজে শিখেছে? তোর দেখা দেখি? আমি কিন্তু কোনোদিন দেখিয়ে দিইনি। অপ্রসন্নভাবে চুপ করে এবং মনের ভিতর পরাভবের ক্ষোভ কোনো মতে সংযত করে দাঁড়িয়ে রইলেন চারুবালা। মেজমামা আশ্বাস দিয়ে গেলেন উপযুক্ত পাত্র অন্বেষণ করবেন। তারপরেই অন্য ঘরে অম্বির কাছে গিয়ে যেন একটা চাপা আক্রোশ চরিতার্থ করার জন্য উপস্থিত হলেন চারুবালা। এসব তুই শিখলি কবে? অনেকদিন আগেই। তবে লুকিয়ে রেখেছিলি কেন? আমাকে বলিসনি কেন? উত্তর দেয় না অম্বি। চারুবালা মন্তব্য করে, বুঝেছি। অম্বি ছলছল চোখে বলে, কি বুঝলে আম্মি? আমি কিন্তু ক্ষুব্ধভাবেই অম্বির আদুরে ভঙ্গির প্রশ্ন আর কাতর স্বর উপেক্ষা করে উপেনের কাছে এসে তর্ক বাঁধিয়ে বসেন চারুবালা। সমস্যা খুবই খারাপ দিকে গড়াচ্ছে। কি? রমাকে হিংসে করতে আরম্ভ করেছে অম্বি। মেজমামার মন্তব্য শুনেই চারুবালার সংস্কারের গর্ব আহত হয়েছিল। তার নিজের মেয়েকে পালিতা মেয়ে বলে বোধ হয়েছে মেজমামার, আর অম্বিকে আপন মেয়ে। অম্বির মুখের হাসিটাও লক্ষ্য করেছেন চারুবালা। অভিযোগ করেন চারুবালা, দেখলে তো, ওর মনে বিষ ঢুকেছে। উপেন বলেন, অম্বিকে দোষ দিচ্ছ কেন? ওহ, বলো মেজমামার চোখে বিষ আছে। কেন? আমরা ওকে মেয়ের মতো বলছি, কিন্তু পৃথিবী যে সেটা বুঝতে চাইছে না। চারু বলেন, তুমি বলতে চাও ভুল করছে পৃথিবীর মানুষ, অম্বি নয়? হতাশভাবে উপেন বলেন, কে জানে। উপেন আর চারুবালার আলোচনায় আবার নানা রকম সতর্কতার সিদ্ধান্ত একে একে দেখা দিতে থাকে। লোকে যেন ভুল না বোঝে, যেন পৃথিবীর চোখের দৃষ্টি মুহূর্তের মধ্যে বুঝে নিতে পারে রমা হলো আপন মেয়ে আর অম্বি মেয়ের মতো। এইবার পৃথিবীর চোখের সামনেই অম্বিকে নিজেদের কাছ থেকে, এই পরিবারের অন্তরের বৃত্ত থেকে একটু ভিন্ন করে না রাখলে ভুল করবে সবাই। আর অম্বির মনও মিথ্যা গর্বে ও বিশ্বাসে উদ্ভ্রান্ত হয়ে যাবে। অম্বিকে স্পষ্ট করেই বলে দিলেন চারুবালা, ওসব কাজ তোমার সাজে না, দরকারও নেই। রমা যা করবে তোমাকে তাই করতে হবে এর কোনো মানে নেই। মেজমামার কাছে আমাকে যেরকম নাকাল করলে, এরকম যেন আর কখনো আমাকে করো না। লেসের বোঝা একটা আবর্জনার পিণ্ডের মতো পাকিয়ে চুপ করে ঘরের একান্তে বসে থাকে অম্বি। ছটফট করে, তারপর আলমারির মাথার উপর ছুঁড়ে ফেলে দেয় সেই লেসের স্তূপ। বিছানার ওপর শুয়ে পড়ে অলসভাবে, বালিশে মুখ গুজে পড়ে থাকে অম্বি। অম্বি আর ভুল করতে চায় না। বুঝেছে অম্বি, আপ্পি আর আম্মির মনের দুঃখটা কোথায়। রমার পক্ষে যে কাজ সাজে, অম্বির পক্ষে সে কাজ সাজে না। রমার সঙ্গে যেন কোনো কাজের তুলনায় মধ্যে পড়তে না হয়। রমা যেসব কাজ করে না, এইবার থেকে মাত্র সেই সব কাজের মধ্যেই হাত দুটোকে উৎসর্গ করে দিতে হবে। আর আপ্পি ও আম্মি যেন কখনো বুঝতে না পারেন কোনো দুঃখ আছে অম্বির মনে। বিছানা ছেড়ে উঠে বসে অম্বি, ঘর থেকে বের হয়। তারপর এ ঘর থেকে ও ঘর ঘুরে কাজ করতে থাকে। মনে পড়ে, চোখে দেখতে পায় আপ্পির জুতোগুলিতে পালিশ নেই। বিকেল হয়েছে, বেড়াতে বের হবেন আপ্পি। অম্বি ব্যস্তভাবে আপ্পির জুতোতে পালিশ লাগাতে থাকে। রমা সাজসজ্জার সেরে ব্যস্তভাবে এসে অম্বিকে দেখে বিরক্ত হয়ে চিৎকার করে, এ কি, তুই এখন এসব কি করছিস? বেড়াতে যাবি না? আমি বেড়াতে যাব না। তার মানে বেড়াতে আমার ভালো লাগে না। বাইরের ঘরে গিয়ে উপেনের পায়ের কাছে জুতো জোড়া এগিয়ে দিয়ে অম্বি বলে, ও জুতো রাখো, এটা পরো। চারুবালা আসেন। রমা চিৎকার করে, অম্বি এইরকম বদমাইশি করছে কেন? কি? বলছে বেড়াতে যাবে না। নাই বা গেল, তুই একা যা। রমা আপত্তি করে, আমি একা যাব না। অম্বির মুখের দিকে তাকিয়ে রমা বলে, তুই না বলেছিলি গঙ্গার ঘাটে ঘুরে বেড়াতে ইচ্ছে করে? অম্বি বলে, হ্যাঁ বলেছিলাম, তাতে হয়েছে কি? তবে এখন যাবি না বলছিস কেন? চারুবালা বলেন, যাবে না ওর ইচ্ছে, তুই জবরদস্তি করছিস কেন?
রমা বলে, তাহলে আমারও যে কাজ নেই। চুপ করে থাকেন চারুবালা আর উপেন। তারপর যেন অনিচ্ছার সুরে চারুবালা অম্বিকে বলেন, তবে তুইও যা। ঘরের ভিতরে গিয়ে 1 মিনিটের মধ্যে ফিরে আসে অম্বি। অম্বির সাজ দেখে চমকে ওঠেন উপেন আর চারুবালা। একটা সাধারণ মিলের শাড়ি, আঁচলটা আবার ছেঁড়া, যেন ইচ্ছে করেই রুক্ষ সূক্ষ্ম একটা মূর্তি ধারণ করে আছে অম্বি। রমা প্রায় ক্ষিপ্ত হয়ে অম্বিকে ধমক দিতে থাকে। অম্বির ভাঙা বেনিটাকে নাড়া দিয়ে, আভরণহীন কানটাকে টিপে আর ছেঁড়া আঁচলটাকে দোলা দিয়ে রমা বলে, আমি যাব না, তোর সঙ্গে যেতে আমার ঘেন্না করছে। মা ও বাবার মুখের দিকে তাকিয়ে অভিযোগ করে রমা, তোমরা ওকে এত লাই দিচ্ছ কেন? কিছু বলছো না যে? নিরুত্তর হয়ে এদিক ওদিক মুখ করে তাকিয়ে থাকেন চারুবালা ও উপেন। অম্বি হেসে ফেলে আর রমাকে পাল্টা ধমক দিয়ে বলে, তুই বেশি বাজে বকিস না, চলো আপ্পি। যাবার সময় চারুবালাকে বলে যায় অম্বি, দুধ জাল দেওয়া হয়নি এখনো, রাঁধুনি দিদিকে মনে করিয়ে দিও আমি। অম্বির ভালোর জন্যই এইরকম কঠোরতা করতে হয়েছে, এই ধারণা আছে বলেই কঠোরতা করতে পারলেন চারুবালা। কিন্তু তবু উদাস দৃষ্টি মেলে পথের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকেন। উপেনের পাশে হেঁটে হেঁটে চলে যাচ্ছে 2টি মেয়ে, একটি নিজের মেয়ে আর একটি পরের মেয়ে। চারুবালার চোখের দৃষ্টি কাঁপতে থাকে, যেন নিজের এই কঠোরতাকেই সহ্য করবার শক্তি খুঁজেছেন তিনি। চাকর এসে প্রশ্ন করে, আপনি যে এখন বের হবেন বলেছিলেন মা, ট্যাক্সি ডাকবো? মনে পড়ে চারুবালার শ্যামবাজারে পিসিমার বাড়িতে যাবেন বলে ঠিক করেছিলেন। ঘরের ভিতরে গিয়ে দেখতে পান চারুবালা ড্রেসিং আলমারির পাশে টুলের উপর রাখা আছে একটা নতুন তাঁতের শাড়ি, ব্লাউজ, মেঝের উপর ভেলভেটের একজোড়া চটি। আম্মির জন্যই রেখে দিয়ে গিয়েছে অম্বি। কিন্তু দেখতে পেয়ে চারুবালার 2 চোখে যেন জ্বালা লাগে, কিন্তু ভয়ঙ্কর একটা বিদ্রূপকে সাজিয়ে রেখে গিয়েছে মেয়েটা। অম্বির নাম করে নিন্দা বর্ষণ করেন, মেয়েটা যেন আমাকে জব্দ করার জন্যই জন্মেছে। শেষ পর্যন্ত নতুন তাঁতের শাড়ি ঠেলে সরিয়ে রাখেন আর চারুবালা। চাকরকে বললেন, আমি যাব না। ফটকে গাড়ি এসে থামে। গাড়ি থেকে নেমে আসেন শ্যামবাজারের পিসিমা, সঙ্গে এক যুবক। শ্যামবাজারের পিসিমা এর আগেও কয়েকবার এসেছেন ব্যারাকপুরের এই বাড়িতে। পিসিমার সংসার খুবই ছোট। একমাত্র নাতি ওই অধীরই হলো পিসিমার যত স্নেহ, উদ্বেগ আর দুশ্চিন্তার দায়। একবার কেদারবদ্রী ঘুরে আসবেন, কিন্তু তার আগে নাতির বিয়ে দিয়ে সংসার থেকে দায়মুক্ত হতে চান পিসিমা। তাই কেদারবদ্রীর আহ্বান বারবার ব্যর্থ হয়ে যাচ্ছে, কারণ অধীর কিছুতেই বিয়ে করতে রাজি হচ্ছে না। শুধু বইপত্র আর লেখাপড়া নিয়ে যেন একটা খাম খেয়ালের জগতে বাস করছে অধীর। পিসিমার মনে এটা একটা দুঃখ। অনেক কোম্পানির কাগজ আছে পিসিমার। মাঝে মাঝে রাগ করে বলেন পিসিমা, যদি বিয়ে না করিস আমি আর মাত্র 1 বছর দেখব, তারপর হাসপাতালে সব সম্পত্তি দান করে দেব। পিসিমার হুমকি এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বার করে দেয় অধীর। অধীরই পাল্টা বিদ্রূপ করে, আমি বিয়েও করব না, আর তোমার সব কোম্পানির কাগজও খাবো। পিসিমা বলেন, ওটি হবে না। পিসিমার সকল কথার মধ্যে কয়েকটি আগ্রহ সবচেয়ে বেশি প্রবল, এবং নিত্যদিন তাই নিয়েই আলোচনা করেন, বাড়ির ঝির সঙ্গে কিংবা সরকার মশাইয়ের সঙ্গে। 1 হলো বংশের গর্ব, 2 কেদারবদ্রী যাবার আকাঙ্ক্ষা, আর 3 অধীরের বিয়ের জন্য চিন্তা। একটি বড় ঘর চাই, বড় ঘরের সুন্দর ও সুশিক্ষিতা একটি মেয়ে চায়। তাই পিসিমার এটা একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন খবরের কাগজে পাত্রপাত্রী বিজ্ঞাপন পাঠ করেন, কিন্তু কোনো পাত্রেই পছন্দ হয় না। প্রতিদিন অধীরকে একবার রাজি করাতে চেষ্টা করেন, বিয়ে করবি না সেটা বল, করবি কিনা বল। অধীর বলে, না। কেন? ইচ্ছে হয় না। ইচ্ছে হলে করবি তো? ইচ্ছা হবে না কোনো দিন। পিসিমা বস্তুত একটা অসহায় অবস্থার মধ্যে পড়েছেন। অধীরের বন্ধু যারা আসে মাঝে মাঝে তাদেরও অনুরোধ করেন বন্ধুকে বিয়ে করতে রাজি করাও। অধীরের বন্ধু বলতে মাত্র 2-3 জন যারা আসে
তারাও অধীরের মতোই লেখাপড়া জগতে বাস করে। সকলেই রিসার্চ স্কলার। ওদের মন পড়ে থাকে দূর বেলডেভিয়ারের ন্যাশনাল লাইব্রেরির গ্রন্থরাজ্যের মধ্যে। কেউ ইতিহাস, কেউ ভাষা এবং কেউ বা সমাজতত্ত্ব নিয়ে গবেষণা করে। পিসিমার অনুরোধ শুনে অনেকেই বিচলিত হয় এবং অধীরকে অনুরোধও করে, তুমি বিয়ে করে ফেলো অধীর। অধীরের উত্তর সেই এক কথা, যেদিন ইচ্ছে হবে। কবে ইচ্ছে হবে তা বলতে পারি না। মোট কথা মেয়েদের সম্বন্ধে আমার ধারণা ভালো নয়। বন্ধুরা হাসে। এই ধরনের আলোচনার জের মাঝে মাঝে ন্যাশনাল লাইব্রেরির কক্ষে এবং বারান্দার উপরে স্কলার বন্ধুদের এক ছোট সমাবেশের মধ্যেও দেখা দেয় এবং গ্রন্থরাজ্যের শুষ্কতার মধ্যে সরসতার ছোঁয়াও লাগে। বেশি নয়, সংখ্যায় 6 জন মাত্র। ন্যাশনাল লাইব্রেরির গ্রন্থরাজ্যের মধ্যে একটি অন্তরঙ্গ সমাবেশ গড়ে উঠেছে। এর মধ্যে পৌর সৌম্যমূর্তি ডক্টর ব্যানার্জিও আছেন, আর সবাই যুবক। এক একটি কক্ষে নোটবই ও পেন ও বিপুল গ্রন্থের স্তূপ নিয়ে প্রায় প্রতিদিনই সকলে অধ্যয়ন করে চলে যান। কুশল প্রশ্ন, পারিবারিক সংবাদ এবং বিশেষ করে নিজের নিজের গবেষণার বিষয় নিয়ে সকলের মধ্যে বেশ একটা অন্তরঙ্গ আলোচনা চলে। পড়া শেষ হলে কখনো অধীরের কক্ষে, কখনো ডক্টর ব্যানার্জির সঙ্গে এবং কখনো বা বারান্দায় অথবা লনের উপর একটি আলাপ মুখর আড্ডা দেখা দেয়। অধীরের গবেষণার বিষয় হল এভরি ম্যান ইজ বর্ন ইকুয়াল। রুশো বলেছেন এভরি ম্যান ইজ বর্ন ফ্রি। কিন্তু অধীর প্রমাণ করতে চায় শুধু ফ্রি নয়, ইকুয়াল। জন্মগত কোনো সংস্কার বলেও কিছু নেই। হেরিডিটি একটা ভুয়ো থিওরি, কাস্ট একটা অতি মিথ্যা, ব্লাড কোনো সংস্কারেরই ধারক নয়। এমনকি আপন পর সম্পর্ক, আত্মীয়তাবোধ এগুলিও হলো অবস্থার সৃষ্টি। রক্তের বন্ধন, নারীর টান এসবই ভুয়ো। গোঁড়া হিন্দু পরিবারের ছেলে অধীর। পিসিমাই গর্ব করে বলে থাকেন যে 7 পুরুষ ধরে কুলীন ছাড়া অন্য কোনো নিচু ঘরে এই পরিবারের কোনো সম্বন্ধ স্থাপিত হয়নি। অধীরের মনে যেন একটা ভয় আছে। বংশগত আভিজাত্যের ওই সংস্কারকে কোনোদিন বিশ্বাস না করে বসে অধীর। তাই বন্ধুদের বলে, আমার এই রিসার্চ ডক্টরেট পাওয়ার জন্য নয়, আমি আমার মনকেই বোঝাচ্ছি। এখনও কি বুঝতে পারোনি? একটু বাকি আছে। হ্যাঁ, একটু বাকি আছে। আজও একেবারে সন্দেহহীন হতে পারেনি অধীর। পাণ্ডিত্যের দ্বারা যে সত্য প্রমাণিত হচ্ছে সেই সত্যকে আজও যেন অনুভব করতে পারছে না অধীর। একটা খটকা যেন অলক্ষ্যে মনের ভিতর রয়ে গিয়েছে। স্কলার বন্ধুদের কাছে সেই কথাও বলে অধীর। আর একটা প্রমাণ চাই, তবেই আমার গবেষণা শেষ হবে। এমন একটা প্রমাণ, এমন একটা তথ্য, যে তথ্য অধীরের মনের খটকার অবশেষটুকু চূর্ণ করে দিয়ে বিস্ময় আর বিশ্বাসে ভরে দেবে মন। স্বামী বিবেকানন্দের সঙ্গে এক নিগ্রো দার্শনিকের সাক্ষাৎ হয়েছিল। সেই ঘটনার বিবরণ পাঠ করে আশ্বস্ত হয় অধীরের মন। এই নিগ্রো দার্শনিকও চিকাগো ধর্মসভায় ধর্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান গভীর সুন্দর এক ভাষণ দিয়েছিলেন। আফ্রিকার উপকূলে এক অরণ্যময় প্রান্তে এই নিগ্রো দার্শনিকের শৈশব ও কৈশোর অতিবাহিত হয়েছে। শত্রুপক্ষের আক্রমণে পরাজিত হয়ে গোষ্ঠী শুদ্ধ সকলের সঙ্গে বালকও রজ্জুবদ্ধ হয়ে জঙ্গলের প্রান্তে মৃত্যুর অপেক্ষায় পড়েছিল। অগ্নিকুণ্ড জ্বলছিল পাশে। শত্রুপক্ষ দামামা বাজিয়ে উল্লাসে নৃত্য করছিল। আর কিছুক্ষণ পরেই সকল বন্দীর সঙ্গে বালককেও পুড়িয়ে মারবে জয়ী শত্রুর দল। জয়ী ও পরাজিত দুই গোষ্ঠী নাকি উগ্র নরখাদক সমাজের মানুষ। দৈব অনুগ্রহে পালিয়ে যাবার সুযোগ পেল বালক। হাত পায়ের বাঁধন যেন হঠাৎ শিথিল হয়ে গিয়েছিল। শত্রুর অগোচরে পালিয়ে এসে উপকূলের নিকটে শ্বেতাঙ্গ দাস ব্যবসায়ীদের একটা জাহাজ দেখতে পেয়ে ছুটে গিয়ে আশ্রয় নিল বালক। কৃতদাস হয়ে আমেরিকায় চালান হলো। সেই নরখাদক অরণ্যচারী মানুষের বংশজ নিগ্রো বালকই হলো সেই দার্শনিক। কিন্তু তবু সন্দেহ থাকে। হেরিডিটি,
বংশজ গুণ ও শোণিতের সংস্কার কি সত্যই মিথ্যা? ইউনেস্কো রিপোর্ট পাঠ করে আর একবার বিস্মিত ও সেই সঙ্গে আশ্বস্ত হয় অধীর। ইউনেস্কোর তদন্তে প্রকাশ পেয়েছে রেসিয়াল ট্যালেন্ট বলে কিছু নেই, প্রতিভা জাতিগত নয়, রক্তের মধ্যে উত্তম ও অধম কোনো জাতিভেদ নেই। তবু যেন মনে একটা সংস্কারের ছায়া ছটফট করে। 7 পুরুষের বংশগর্ভে লালিত গোঁড়া হিন্দুর মন একটা প্রত্যয় খুঁজে পেতে চায়। সে এই গ্রন্থরাজ্যের মধ্যে পাওয়া যায় না। নানা অরফ্যানেজ ঘুরে বংশগত সংস্কারের সত্যতা বা মিথ্যার বিচার করেছে অধীর, কিন্তু তাতেও নিঃসংশয় হতে পারে না। খবরের কাগজে পাত্রপাত্রীর বিজ্ঞাপন পাঠ করতে করতে সেদিন চমকে উঠলেন পিসিমা। এ কি, উপেনে যে মেয়ের বিয়ে দিতে চায়? কই, আমাকে তো একদিনও বলেনি। উপেনের মেয়ে রমার কথা মনে পড়ে পিসিমার। এই তো উপযুক্ত মেয়ে। অনেক দিনের আগের মনের আশাটাকেও নতুন করে মনে পড়ে। অনেক দিন থেকেই মনে মনে এই কথাটাই বুঝে এসেছেন পিসিমা। রমা যেমন উপযুক্ত মেয়ে, তেমনই উপযুক্ত ঘর, পাল্টি ঘর। পিসিমা জানেন উপেনদাও 7 পুরুষ কুলীন ছাড়া অন্য কোনো নিচু ঘরে কাজ করেনি। উপেনের মেয়ে রমার সঙ্গে যদি অধীরের বিয়ে দেওয়া যায় তবে সব দিক দিয়েই ভালো হয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই পিসিমার। চেনা ঘর, দূর সম্পর্কে কুটুম্বও বটে, কিন্তু রাজি হবে কি খামখেয়ালি নাতিটা? বাড়ির ঝিয়ের সঙ্গে আলাপ করে পিসিমা তার নিজের মনেই ধারণার প্রকাশ করেন, যদি একবার উপেনের বাড়িতে নিয়ে গিয়ে ছোঁড়াটাকে ফেলতে পারি তবে বুঝলে বটার মা, আজকালকার ছেলেদের তো চিনি, মেয়ের মুখের একটা কবিতা শুনলেই হয়ে যাবে। কিন্তু যে একরোখা ছেলে নিয়ে যাওয়া যায় কি করে? অনেক চেষ্টা করে আর অনেক বুঝিয়ে শেষ পর্যন্ত অধীরকে রাজি করালেন পিসিমা। ওরে, উপেন হলো তোর বাবার বন্ধু, তোর একটা ভদ্রতা থাকাও তো উচিত। আমি এর মধ্যে 7 দিন ঘুরে এলাম, তুই একদিনও গেলি না। ওরা কি ভাবলে বল দেখি? অধীর বলল, উপেনবাবুর বাড়িতে মেয়েটে আছে নাকি? থাক না, তাতে তোর কি? তাতে তোমার কথার মানেটা বুঝতে পারতাম, এই আর কি। পিসিমা রাগ করেন, তোকে সাধছে কে? আমি কেদারবদ্রী চলে যাচ্ছি, আর কোম্পানির কাগজ হাসপাতালে দান করে দেব। অধীর হাসে, চলো। চারুবালাকে প্রণাম করে অধীর। পিসিমা চারুবালার সঙ্গে যে আলোচনা করতে চান সে আলোচনা অধীরের সম্মুখে চলে না। পিসিমা অধীরকে বলেন, তুই ও ঘরে বসে বইটই দেখ দাদু, আমরা একটু সংসারের কথা বলি। রমার পড়ার ঘরে প্রবেশ করে অধীর এবং সত্যি বই ঘাঁটতে থাকে। বইয়ের পৃষ্ঠায় নাম লেখা রমা রায়। এদিকে পিসিমা ও চারুবালার আলোচনা অন্তরঙ্গ হয়ে ওঠে। পিসিমা বলেন, খবরের কাগজে দেখলুম মেয়ের বিয়ে দিতে চাও, কিন্তু আমার ধারণা ছিল রমা পাস না করলে তার আগে রমার বিয়ে দেবে না, তাই আমি কিছু বলিনি, নইলে আমারও অনেক দিন থেকে ইচ্ছে ছিল কথাটা পারি। চারুবালা বলেন, খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছি অম্বির জন্য। পিসিমা হঠাৎ বিমর্ষ হয়ে যান। অম্বির জন্য? তাই বলো, তবে বৃথাই এলুম। চারুবালার আগ্রহে পিসিমা সবিস্তার বর্ণনা করেন অধীরের কথা। বিবরণ শুনে উৎসাহিত হয়ে ওঠেন চারুবালা। আপনি এতদিন কেন বলেননি পিসিমা? আপনার নাতি, তাই আবার এত গুণের ছেলে, এরকম পাত্র পেলে এখনই রমাকে পার করে দিই, পাশ করবে না হয় পরে। পিসিমা বলেন, তাহলে বলো, উপেন রাজি হবে তো? চারু বলেন, খুব রাজি হবে, ভাগ্যি ভালো বলতে হবে যদি এই বিয়ে হয়। পিসিমা বলেন, কিন্তু একটা সমস্যা আছে, ছেলেকে রাজি করানো। তবে আমার বিশ্বাস কি জানো, রমাকে একবার দেখলে মন ফিরে যাবে, তাই ওকেই সঙ্গে নিয়ে এসেছি। আর তোমাদেরও বলি, অধীরকে তোমরাও মাঝে মাঝে ডেকো। নিশ্চয়ই ডাকবো, কিন্তু রমা কোথায়? এই এলো বলে, আর একটু অপেক্ষা করুন। সঙ্গে সঙ্গে বাইরের বারান্দায় কতগুলি পদধ্বনির সাড়া শোনা যায়। উপেন এসে ঘরে ঢোকেন, কিন্তু রমা আর অম্বি দুজনেই যেন নিজেদের মনের উল্লাসে কলরব জাগিয়ে আর হন্তদন্ত হয়ে
প্রবেশ করে রমার পরের ঘরে। পিসিমা এবং চারুবালা যেরকমের ঘটনা তৈরি করতে চাইছিলেন তাই হলো। রমার পড়ার ঘরে এক অপরিচিত যুবক বসে আছে। কল্পনা করতে পারেনি রমা আর অম্বি। দুজনেই ঘরের ভিতর ঢুকে অপ্রস্তুত হয়ে যায়। রমা প্রশ্ন করে, আপনি কাকে চান? অধীর বলে, কাউকেই না, আমার দিদিমা এসেছেন এই বাড়িতে। অন্য ঘরে উপেনকে দেখেই পিসিমা প্রশ্ন করেন, রমা কোথায়? রমা আর অম্বি ওই ঘরে। চমকে ওঠেন পিসিমা, অপ্রসন্নভাবে ভ্রুকুটি করে বলেন, অম্বি আবার ও ঘরে গেল কেন? চারুবালাও একটু বিচলিত হন। তিনি অভিভাবক একসঙ্গেই ব্যস্তভাবে উঠে রমার ঘরে প্রবেশ করেন। পিসিমার নির্দেশে উঠে এসে উপেনকে প্রণাম করেন অধীর। তারপর আলাপ আর প্রশ্নের পালা চলতে থাকে। উপেনের প্রশ্নে অধীর বলে, একটা চাকরিও করছি আর রিসার্চও করছি। চারুবালা বলেন, রমার জন্মদিন আসছে, সেদিন তোমাকে আসতেই হবে। উপেন বলে, শুধু জন্মদিন কেন, রোজ আসবে, তুমি অবনীর ছেলে, বলতে গেলে আমাদের আপনজন। অধীর বলে, রমাকে? চারুবালা রমাকে দেখিয়ে দিয়ে পরিচয় শোনান। ওই আমার মেয়ে রমা, 3rd ইয়ার চলছে, ইংলিশে অনার্স নিয়েছে, ডিবেটে প্রাইজ পেয়েছে, স্পোর্টসে প্রাইজ পেয়েছে। দ্বিধাগ্রস্তভাবে অম্বির দিকে তাকিয়ে একবার আমতা আমতা করে কি যেন বলতে চেষ্টা করেন চারুবালা। তারপরেই বলে ফেলেন, ওই হলো অম্বি, আমাদের মেয়ের মতোই। অম্বির মুখের উপর যেন অদৃশ্য এক চাবুকের আঘাতের জ্বালা এসে লেগেছে। মুখ ঘুরিয়ে নেয় অম্বি। পিসিমা উপেক্ষা ভরে অম্বির দিকে একবার তাকান। তার ইচ্ছে অম্বি এখানে না থাকলেই ভালো। অম্বিরও বোধ হয় হঠাৎ মনে পড়ে যায়, ভুল হচ্ছে অম্বির, এখানে দাঁড়িয়ে থাকা অম্বির পক্ষে সাজে না। এই মেলামেশার আসরে অম্বির কোনো কাজ নেই। যে কাজ অম্বিকে এখন করতে হবে সেই কাজ মনে পড়ে যায় অম্বির। ধীরে ধীরে ঘর থেকে বের হয়ে যায় অম্বি এবং ঠাকুরকে চা তৈরি করতে নির্দেশ দেয়। চায়ের কাপ নিজের হাতে নিয়ে পড়ার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আস্তে আস্তে ডাক দেয় অম্বি, আমি। চারুবালা বের হয়ে আসেন। অম্বির মুখের দিকে কঠোরভাবে তাকিয়ে থাকেন। অম্বির হাত থেকে চায়ের কাপ নিয়ে চলে যান। কি হলো আম্মি? বিস্মিত হয়ে প্রশ্ন করে অম্বি, কিন্তু কোনো উত্তর দেন না চারুবালা এবং ঠাকুরের কাছ থেকে অন্য এক কাপ চা নিজের হাতে নিয়ে চারুবালা ফিরে আসেন এবং অধীরের হাতে তুলে দেন। অম্বি স্তম্ভিতের মতো বারান্দার আর এক প্রান্তে উদাস ও আনমনার মতো চোখ নিয়ে দাঁড়িয়ে থাকে। বুঝতে চেষ্টা করে আবার কোথায় ভুল হলো। পিসিমা আর অধীর বিদায় নিল। চারুবালা বলেন, তুমি তো আমাদের একেবারে পর নাও অধীর, এসো মাঝে মাঝে, নিকটজন বলতে আমাদের আর কজনই বা আছে। আজকে এই পর্যন্তই। পরের অংশটা আবার শোনাবো পরের পর্বে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং গল্প ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্তই, বিদায়।